আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি রুমানা বেগম, সহকারী শিক্ষক, অগ্নি স্কুল অ্যান্ড কলেজ, আজিমপুর, ঢাকা। তোমাদের গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই সকালে নাস্তা করেছো তো? সকালে নাস্তা কিন্তু কখনোই বাদ দেওয়া যাবে না, কারণ এটা তোমার স্বাস্থ্যহানির কারণ হতে পারে। আমরা সকালে নাস্তা হিসেবে রুটি, সবজি, ডিম বা ভাত খেয়ে থাকি, তাই না? এই খাবারগুলো খাওয়ার পরে আমাদের দেহে কোন প্রক্রিয়াটি শুরু হয় বলতে পারবে? হ্যাঁ, এই প্রক্রিয়াটি হচ্ছে পরিপাক। আর আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে খাদ্যের পরিপাক ও খাদ্য পরিকল্পনা। খাদ্যের পরিপাক ও খাদ্য পরিকল্পনা, পাঠ ১ ও ২। তোমরা তোমাদের গার্হস্থ্য বিজ্ঞান বইয়ের একাদশ অধ্যায় পৃষ্ঠা নম্বর ১১১ বের করো। এই পাঠ থেকে তোমরা যা শিখবে, পরিপাক কি তা বলতে পারবে, পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশের ব্যাখ্যা করতে পারবে, খাদ্যের পরিপাক কিভাবে সংগঠিত হয় তার বর্ণনা দিতে পারবে। পাঠ ১, খাদ্যের পরিপাক। বেঁচে থাকার জন্য বিভিন্ন প্রকার উৎস থেকে আমরা বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণ করে থাকি। অধিকাংশ খাদ্যবস্তুই দেহে সরাসরি কাজে লাগে না, কারণ খাদ্য হিসেবে আমরা যেগুলো গ্রহণ করি সেগুলোর অধিকাংশই বৃহৎ অণুবিশিষ্ট এবং এদের রাসায়নিক গঠন অত্যন্ত জটিল প্রকৃতির। তুমি যে সকালে নাস্তা করেছো সেটা ভাত, রুটি, ডিম ইত্যাদি যে খাবারগুলোই খেয়েছো, এই খাবারগুলো কিন্তু বিভিন্ন রকম খাদ্য উপাদান সমৃদ্ধ এবং এগুলোর অণুগুলো একটু বৃহৎ থাকে এবং এদের রাসায়নিক গঠনও কিন্তু জটিল। খুব সামান্য পরিমাণে কয়েকটি খাদ্যবস্তু যেমন গ্লুকোজ ও কয়েকটি খনিজ লবণ সরাসরি কাজে লাগে। অধিকাংশ খাদ্যবস্তু ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে দেহের গ্রহণোপযোগী সরল উপাদানে পরিণত হওয়ার পর তা শরীরের কাজে আসে। দেখো, যখন তোমাদের এমসিকিউ কোশ্চেন হয় তখন এই ধরনের কোশ্চেন হতে পারে যে কোন কোন উপাদান সরাসরি কাজে লাগে। এখানে দেওয়া আছে গ্লুকোজ ও কয়েকটি খনিজ লবণ। যেমন ভাতের প্রধান পুষ্টি উপাদান হচ্ছে স্টার্চ। এই এমসিকিউ কোশ্চেনে কিন্তু এই ধরনের কোশ্চেন হয় যে ভাতের প্রধান পুষ্টি উপাদান কোনটি। ভাত খাওয়ার সাথে সাথেই এই স্টার্চ শরীরের কোনো কাজে আসবে না, কারণ স্টার্চ অনেক গ্লুকোজ অণু সমন্বয়ে গঠিত। তাই খাওয়ার পর স্টার্চ ভেঙে গ্লুকোজে পরিণত হলে দেহ গ্লুকোজ শোষণ করে তাপ ও শক্তি উৎপাদন করবে। তেমনি খাদ্যে অবস্থিত বড় বড় প্রোটিন অণুগুলো ভেঙে অ্যামাইনো অ্যাসিডে এবং খাদ্যের ফ্যাট ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত হওয়ার পর এই সকল সরল উপাদান শোষিত হয়ে সরাসরি দেহের কাজে লাগবে। এখানে কিন্তু দুটো কোশ্চেন হতে পারে যে প্রোটিন অণুগুলো ভেঙে কিসে পরিণত হয়? অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। আবার খাদ্যের ফ্যাট ভেঙে কিসে পরিণত হচ্ছে? ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত হচ্ছে। একটা বক্স দেওয়া আছে এখানে ছক আকারে, দেখো যে বিভিন্ন ধরনের খাবার গ্রহণ পুষ্টি উপাদানগুলো বিভিন্ন খাদ্যের মধ্যে জটিল অবস্থায় থাকে, আর এই উপাদানগুলো পরিপাকের মাধ্যমে খাদ্য সরল অবস্থায় পরিণত হয়। পুষ্টি উপাদানগুলো সরল ও শোষণযোগ্য উপাদানে পরিণত হয়। এই হচ্ছে খাদ্য পরিপাকের পরিণতি। যে কোনো খাদ্যবস্তুকে শরীরে কাজে লাগানোর জন্য খাদ্যের বড় বড় অণুগুলো ভেঙে ছোট ছোট সরল অণুতে পরিণত হওয়া অবশ্যই প্রয়োজন। খাদ্যের এরূপ ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে দেহের গ্রহণোপযোগী অবস্থায় পরিণত হয় পাচন ক্রিয়া বা পরিপাক ক্রিয়ার মাধ্যমে। পরিপাক বা পরিপাক ক্রিয়া কি, চলো তা আমরা এবার জেনে নিই।
The complex food that we eat needs to be broken down into simple glucose, fatty acid, amino acid, etc. Only then our body can absorb these liquefied nutrients and use them. This process called digestion happens in the digestive tract that starts from mouth or the oral cavity and ends at the anus. In the mouth, the food is chewed by teeth and mixed with saliva and turned into bolus, a slimy ball. Then through pharynx it enters esophagus. If you talk, the food may enter windpipe as pharynx is common entry point of windpipe and esophagus. Peristalsis of digestive tract and slimy mucus keep pushing food throughout the digestive tract. Stomach disinfects food and prepares the food for chemical treatment with hydrochloric acid. It also digests protein and little bit of fat. Around 6 meter long small intestine completes the rest of digestion with the help of enzymes it produces and also the enzymes from the pancreas and bile juice from the liver. Large intestine also absorbs the nutrients. So around 1.5 meter long large intestine basically absorbs water out of undigested food. Liver that produces bile for fat digestion, gallbladder that stores bile, and pancreas which produces many enzymes for digestions are not the part of digestive tract as the food doesn't pass through them. As digestion is a chemical process, absence or lack or even excess of any chemical involved in it may cause some problem. So, eat healthy and drink adequate amount of water to keep the digestive system healthy. ভিডিওতে দেখলে খাদ্য উপাদানের বৃহৎ ও জটিল অণুগুলো ক্ষুদ্র ও সরল অণুতে রূপান্তরিত হয়ে শরীরে শোষিত হয়ে রক্তস্রোতে মিশে যায়। বৃহৎ উপাদান থেকে ক্ষুদ্র ও সরল উপাদানে পরিণত হওয়ার কাজ বিভিন্ন ধরনের অ্যাসিড ও এনজাইমের সাহায্যে ধাপে ধাপে বিক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। খাদ্যের এই জটিল উপাদান থেকে সরল উপাদানে পরিণত হওয়া ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে ঘটে থাকে। এই প্রক্রিয়াকে পরিপাক ক্রিয়া বলে। অর্থাৎ যে প্রক্রিয়ায় খাদ্যবস্তুর বৃহত্তর জটিল অণুগুলো বিভাজিত হয়ে বা ভেঙে দেহের উপযোগী ও বিশেষণযোগ্য সরল ও ক্ষুদ্রতর অণুতে পরিণত হয় তাকে পরিপাক বা ডাইজেশন বলে। খাদ্যের বৃহত্তর জটিল অণু অ্যাসিড ও এনজাইম সাথে পানি এর সাহায্যে ভেঙে সরল ও শোষণযোগ্য অণুতে যে পরিণত হওয়া এটাই হচ্ছে পরিপাক ক্রিয়া। পরিপাক ক্রিয়ার মাধ্যমে খাদ্যের কার্বোহাইড্রেট ভেঙে গ্লুকোজে, প্রোটিন ভেঙে অ্যামাইনো অ্যাসিডে এবং ফ্যাট ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে রূপান্তরিত হয়। মনে রাখবে, কার্বোহাইড্রেট ভেঙে গ্লুকোজে পরিণত হয়, প্রোটিন ভেঙে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয় এবং ফ্যাট ভেঙে অ্যাসিড ও গ্লিসারলে রূপান্তরিত হয়। এভাবে পরিপাক ক্রিয়ার মাধ্যমে সকল খাদ্যবস্তুই ভেঙে সহজ উপাদানে পরিণত হয় এবং শরীরের পুষ্টি সাধন করে। আর এই যে সকল খাদ্যের পরিপাক, এই পরিপাক ক্রিয়াটা কিন্তু দেহের পরিপাক তন্ত্রের মাধ্যমে সম্পন্ন হয়। এখন তোমার প্রশ্ন হচ্ছে পরিপাক তন্ত্র কি, তাই না? এবার জেনে নাও পরিপাক তন্ত্র কোনগুলো।
কি দেখলে? মানবদেহে পরিপাক ক্রিয়া শরীরের একটিমাত্র অঙ্গে সংগঠিত হয় না, শরীরের বেশ কয়েকটি অঙ্গ এ কাজের সাথে জড়িত। যেমন দাঁত দিয়ে চর্বণের মাধ্যমে খাদ্যবস্তু ছোট ও নরম করা হয়। অন্ত্রনালীর মাধ্যমে চর্বিত নরম খাদ্যবস্তুগুলো পাকস্থলীতে আসে। অন্ত্রনালী তো বুঝেছ যে খাদ্যনালী যেটা আছে সেটা হচ্ছে অন্ত্রনালী, সেটার মাধ্যমে যে চিবানো যে খাবারগুলো সে খাবারগুলো পাকস্থলীতে আসে এবং পরিপাক ক্রিয়ার সূত্রপাত ঘটে। পাকস্থলীতে খাদ্যবস্তুর সম্পূর্ণ পরিপাক হয় না, তাই অপরিপাককৃত খাদ্যবস্তুগুলো ক্ষুদ্রান্ত্রে আসে। এখানেই প্রধান পরিপাক কাজ চলে। তার মানে প্রধান পরিপাক কাজ কোথায় চলে? ক্ষুদ্রান্ত্রে চলে। এরপর বৃহদান্ত্রে খাদ্যবস্তুগুলো প্রবেশ করে এবং পরিপাক ক্রিয়া সম্পন্ন করে। পরিপাকের ফলে উৎপন্ন সরল উপাদানগুলো শরীরের মধ্যে শোষিত হয় এবং যে বস্তুগুলো পরিপাক ও শোষিত হয় না, অর্থাৎ অপাচ্য দ্রব্যগুলো দেহ নিষ্কাশন করে। খাদ্যকে দেহের গ্রহণ উপযোগী করার জন্য দেহের বিভিন্ন অংশে এই পরিপাক ক্রিয়া সংঘটিত হয়। অর্থাৎ দেহের যে অংশের মাধ্যমে বিভিন্ন ধরনের খাদ্যবস্তু গ্রহণ, খাদ্যবস্তুর পরিপাক ও শোষণ এবং অপাচ্য অংশের নিষ্কাশন ঘটে তাকে পরিপাকতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম বলে। আর এই পরিপাকতন্ত্র, যে মানবদেহে যে পরিপাকতন্ত্রটি দুটি ভাগে গঠিত, একটি হচ্ছে পৌষ্টিক নালী আর একটি হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থি নিয়েই কিন্তু পরিপাকতন্ত্র গঠিত। আর পৌষ্টিক নালীর মধ্যে কি কি পড়ছে? পৌষ্টিক নালীর অন্তর্গত অঙ্গগুলো হচ্ছে মুখবিবর, গলবিল, অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র ও বৃহদান্ত্র। আর পৌষ্টিক গ্রন্থিগুলো হচ্ছে লালাগ্রন্থি, যকৃৎ ও অগ্ন্যাশয়। একটা ছবির মাধ্যমে আমরা পরিপাকতন্ত্রটা দেখে নিই। দেখো, লালাগ্রন্থি, আমাদের মুখে 3 ধরনের লালাগ্রন্থি রয়েছে: সাবলিঙ্গুয়াল, সাবম্যান্ডিবুলার, প্যারোটিড গ্রন্থি। এরপর মুখগহ্বর, গলবিল, গ্রাসনালী বা অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র। আর এখানে রয়েছে পৌষ্টিক গ্রন্থির মধ্যে লালাগ্রন্থি, যকৃৎ এবং অগ্ন্যাশয়, এই 3টা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। আর আমাদের পৌষ্টিক নালীতে আমরা একটু আগে পড়েছি যে মুখগহ্বর, গলবিল, অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, এগুলো হচ্ছে পৌষ্টিক নালী। পৌষ্টিক নালী মুখবিবর হতে মলদ্বার পর্যন্ত খাদ্যবাহী নালীটিকে পৌষ্টিক নালী বলে। পৌষ্টিক নালী কাকে বলে? মুখবিবর হতে মলদ্বার পর্যন্ত খাদ্যবাহী যে নালীটি, সেই নালীটিকে বলে পৌষ্টিক নালী। নিম্নে পৌষ্টিক নালীর বিভিন্ন অংশের বর্ণনা দেওয়া হলো। এখানে ইংরেজিতেও দেওয়া আছে, সাথে তোমরা চেষ্টা করবে ইংরেজিগুলো সহ শেখার। পৌষ্টিক নালীর বিভিন্ন অংশগুলো দেখো: মুখবিবর, বাক্যাল ক্যাভিটি, গলবিল, ফ্যারিংস, অন্ননালী, এসোফ্যাগাস, পাকস্থলী, স্টোমাক, ক্ষুদ্রান্ত, স্মল ইন্টেস্টাইন, আর বৃহদান্ত, লার্জ ইন্টেস্টাইন। আর পৌষ্টিক গ্রন্থি হয়েছে লালাগ্রন্থি, স্যালিভারি গ্ল্যান্ডস, যকৃৎ, লিভার, অগ্ন্যাশয়, প্যানক্রিয়াস। আমাদের পার্ট 2 এ আছে কার্বোহাইড্রেট, ফ্যাট ও প্রোটিন পরিপাক। বিভিন্ন খাদ্যদ্রব্য পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশে বিভিন্নভাবে পরিবর্তিত হয়ে সরল উপাদানে পরিণত হয়। অবশেষে রক্তের মধ্যে শোষিত হয়ে দেহের বিভিন্ন অংশে পরিচালিত হয়। পরিপাকের জন্য অপরিহার্য এনজাইম সমূহ লালারস, পাচক রস, অগ্ন্যাশয় রস ও আন্ত্রিক রস অবস্থিত। এছাড়া পিত্তরস পরিপাক কাজে অংশগ্রহণ করে থাকে। বিভিন্ন খাদ্য উপাদান বিভিন্ন এনজাইমের উপস্থিতিতে বিভিন্নভাবে ও ভিন্ন গতিতে পরিপাক হয়ে থাকে। খাদ্যের কার্বোহাইড্রেট এবং ফ্যাট পরিপাকের জন্য সবচেয়ে বেশি সময় প্রয়োজন হয়। তোমাকে যদি কোশ্চেন করা হয় যে কোন খাদ্য উপাদানটি পরিপাকের জন্য সবচেয়ে বেশি সময় প্রয়োজন হয়, কার্বোহাইড্রেট এবং ফ্যাট।
খাদ্য মুখগহ্বর হতে মলদ্বার পর্যন্ত আসার জন্য প্রায় 12 থেকে 14 ঘন্টা সময় প্রয়োজন হয়। এটাও কিন্তু মাঝে মাঝে প্রশ্ন করা হয় যে খাদ্য মুখগহ্বর হতে মলদ্বার পর্যন্ত আসার জন্য কতটুকুন সময় প্রয়োজন হয়। 12 থেকে 14 ঘন্টা। এবার আমরা একটা ভিডিওর মাধ্যমে দেখে নিব যে কার্বোহাইড্রেট, ফ্যাট এবং প্রোটিন কিভাবে পরিপাক হয়। Food, when eaten, begins to digest in the mouth, but different types of food are digested in different parts of the digestive system. Protein, while masticated in the mouth, is primarily digested in the stomach. Fats are primarily digested in the small intestine. The process of carbohydrate digestion begins in the mouth with the release of the amylase enzyme. In the mouth, amylase enzymes begin to break apart the bonds holding the carbohydrate polysaccharide sugars together. As masticated and partially digested food reaches the upper stomach, the fundus, through the esophagus, the lower stomach begins to fill with hydrochloric acid. Additional carbohydrate digestion continues from the mouth in the upper stomach. Protein is primarily digested in the stomach. Protein digesting enzymes break apart the bonds holding the amino acids of protein. Digested protein, partially digested carbohydrates, and undigested fats travel into the small intestine for the digestive process to be completed. In the small intestine, amylase completes the digestion of carbohydrates. Fats are digested in the small intestine by the lipase enzyme. Digested protein, carbohydrates, and fats are then absorbed through the villi of the small intestine into the bloodstream, where crucial life-sustaining nutrients are distributed throughout the body. ভিডিওতে আমরা কি দেখলাম? ভিডিওতে আমরা দেখলাম যে কার্বোহাইড্রেটের পরিপাক শুরু হয় মুখগহ্বর থেকে, ফ্যাটের পরিপাক শুরু হয় ক্ষুদ্রান্ত থেকে, আর প্রোটিনের পরিপাক শুরু হয় পাকস্থলী থেকেই। দেখো কার্বোহাইড্রেটের পরিপাক, ডাইজেশন অফ কার্বোহাইড্রেটস। শক্তির প্রধান উৎস হচ্ছে কার্বোহাইড্রেট। শক্তির প্রধান উৎস কোনটি? কার্বোহাইড্রেট। আমাদের দৈনিক শক্তি চাহিদার শতকরা 60 থেকে 80 ভাগ কার্বোহাইড্রেট থেকে গ্রহণ করি। কার্বোহাইড্রেট দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করার জন্য তাপ ও শক্তি সরবরাহ করে। এখানে প্রতিটা লাইনই কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রতিটা লাইন তোমরা জ্ঞানমূলক প্রশ্ন এবং এমসিকিউর জন্য খুব ভালোভাবে পড়বে। ভাত, রুটি, আলু, চিনি, গুড়, মধু, ফল ইত্যাদি কার্বোহাইড্রেটের প্রধান উৎস। এ সকল খাদ্যদ্রব্য পরিপাকের মাধ্যমে সরল উপাদানে পরিণত হয় এবং পরে শক্তি উৎপন্ন করে। মনোস্যাকারাইডের কোনো পরিপাকের প্রয়োজন হয় না। তোমরা কিন্তু এর আগের অধ্যায়গুলোতে পড়ে আসছো কার্বোহাইড্রেটের ভাগগুলো, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড, তাই না? মনোস্যাকারাইডে কোনো পরিপাকের প্রয়োজন হয় না, এরা সরাসরি রক্তে বিশ্লেষিত হতে পারে। আর ডাইস্যাকারাইড ভেঙে দুটি মনোস্যাকারাইড উৎপন্ন হয়, এটা আমরা জানি। ডাই মানেই হচ্ছে দুই। এবং পলিস্যাকারাইড ভেঙে প্রথমে ডাইস্যাকারাইড এবং পরে মনোস্যাকারাইড উৎপন্ন হয়। পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশে কার্বোহাইড্রেট পরিপাকের পর শোষণযোগ্য উপাদানে পরিণত হয় ও শোষিত হয়। ফ্যাটের পরিপাক, ডাইজেশন অফ ফ্যাট।
ফ্যাটকে ঘনীভূত শক্তির উৎস বলা হয়। এটাও কিন্তু প্রতি লাইন তোমরা খুব ভালোভাবে পড়বে, কারণ খাদ্য উপাদানগুলোর মধ্যে ফ্যাটই সবচেয়ে বেশি তাপ ও শক্তি সরবরাহ করে থাকে। এই জন্য ফ্যাটকে ঘনীভূত শক্তির উৎস বলা হয়। ফ্যাটের প্রধান উৎস হচ্ছে তেল, ঘি, মাখন, চর্বিযুক্ত মাংস, তৈলাক্ত মাছ, ডিমের কুসুম, দুধের সর ইত্যাদি। ফ্যাট জাতীয় খাদ্য ভেঙে গ্লিসারল ও ফ্যাটি অ্যাসিডে পরিণত হয়। পাকস্থলীতে পিত্ত লবণের অভাব থাকায় এখানে ফ্যাটের সম্পূর্ণ পরিপাক হয় না। এবার প্রোটিনের পরিপাক। ডাইজেশন অফ প্রোটিন। খাদ্যের পুষ্টি উপাদানগুলোর মধ্যে প্রোটিন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রতিটি প্রাণী ও উদ্ভিজ্জ কোষে প্রোটিন আছে। প্রোটিনের প্রধান কাজ হচ্ছে দেহের গঠন, ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন ও রক্ষণাবেক্ষণ করা। প্রোটিন সর্বাপেক্ষা জটিল জৈব পদার্থ। বড় বড় প্রোটিন অণু পরিপাক হয়ে এর গাঠনিক একক অ্যামাইনো অ্যাসিডে পরিণত না হওয়া পর্যন্ত শরীরে কোনো কাজে লাগে না। আমরা জানি অসংখ্য অ্যামাইনো অ্যাসিড দ্বারা প্রোটিন গঠিত। তার মানে প্রোটিন যখন পরিপাক হয় তখন এটা ভেঙে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়, তারপর শরীরে কাজে লাগে। পাকস্থলী ও ক্ষুদ্রান্ত্রে প্রোটিন পরিপাকের পর শোষণযোগ্য উপাদান অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয় ও শোষিত হয়। আমরা আজকের ক্লাসে শুধুমাত্র পার্ট 1 ও পার্ট 2 পড়েছি। এই অধ্যায়ের আরো পাঠ রয়েছে যেগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। এবার চলো আমাদের বাড়ি কাজটা দেখে নিই। আমরা আজকে যা যা শিখেছি তা থেকে একটা সৃজনশীল প্রশ্ন এখানে দেয়া আছে। এই প্রশ্নের উত্তর তোমরা কিভাবে লিখবে চলো এবার দেখি। আমাদের উদ্দীপকটা হচ্ছে সামিয়া ও তার বাবা খেতে বসেছেন। সামিয়া কিছুই খেতে চায় না। সামিয়ার বাবা বললেন যে বেশি বেশি করে খাবার খাও, তাহলে তুমি তাড়াতাড়ি বেড়ে উঠবে। সামিয়া জানতে চাইলো খাবার তাকে কিভাবে বড় করে তুলবে। সামিয়ার বাবা সামিয়াকে পরিপাকতন্ত্রের কাজ ও সকল খাদ্য উপাদান গ্রহণের গুরুত্ব বোঝালেন। আমাদের ক নম্বর প্রশ্নটা হচ্ছে পরিপাক কি। পরিপাক কি, এটা হচ্ছে একটা জ্ঞানমূলক প্রশ্ন। আর তোমরা জানো জ্ঞানমূলক প্রশ্নের পূর্ণমান হচ্ছে 1। জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে যেটা তুমি তোমার জ্ঞান থেকে লিখবে। তুমি তোমার বইতে কিন্তু পড়েছো, তোমার বইতে স্পেসিফিক একটা লাইন দেওয়া আছে যে প্রক্রিয়ায় খাদ্যবস্তুর জটিল অণুগুলো বিভাজিত হয়ে বা ভেঙে দেহের উপযোগী ও বিশেষণযোগ্য সরল ও ক্ষুদ্রতর অণুতে পরিণত হয় তাকে পরিপাক বলে। এই স্পেসিফিক লাইনটা তুমি এখানে পুরোটাই লিখবে, তাতে তোমাকে শিক্ষক 1 নম্বর দিবেন। খ নম্বর প্রশ্নটা হচ্ছে পৌষ্টিক নালীর বিভিন্ন অংশের নাম লেখো। খ নম্বর প্রশ্নের পূর্ণমান হয় 2। এখানে জ্ঞান এবং অনুধাবন এই দুটো বিষয়ই তোমাকে উত্থাপন করতে হবে। জ্ঞান হিসেবে তুমি যেটা লিখতে পারো, জ্ঞান হিসেবে তুমি পৌষ্টিক নালী কাকে বলে এই বিষয়টা 1 লাইনে লিখতে পারো। এরপর অনুধাবন হিসেবে তুমি যে বিভিন্ন অংশের নামগুলো তুমি পড়েছো সেই নামগুলো তোমাকে এখানে বর্ণনা আকারে লিখতে হবে। গ নম্বর প্রশ্নটা হচ্ছে উদ্দীপকের আলোকে দেহে পরিপাকতন্ত্রে কিভাবে পরিপাক ক্রিয়া সম্পন্ন হয় বর্ণনা করো। গ নম্বর প্রশ্নের পূর্ণমান হচ্ছে 3। এখানে তুমি জ্ঞান, অনুধাবন এবং প্রয়োগ 3টা বিষয়ই উত্থাপন করবে। জ্ঞানের ব্যাপারটা হচ্ছে জ্ঞান তুমি জানো যে পরিপাকতন্ত্র কাকে বলে, তুমি জানো, তুমি আজকে শিখেছো পরিপাকতন্ত্র কাকে বলে, তুমি লিখতে পারো। এরপর অনুধাবন হিসাবে পরিপাকতন্ত্রে পরিপাক ক্রিয়াটা কিভাবে ঘটে থাকে আজকের ক্লাসে কিন্তু তুমি এটা শিখেছো, সুতরাং তুমি পরিপাকতন্ত্রে কিভাবে পরিপাক ক্রিয়া ঘটে সেটা লিখবে। আর প্রয়োগের ব্যাপারটা হচ্ছে প্রয়োগটা অ্যাকচুয়ালি আমরা যা করি সেটা হচ্ছে আমাদের উদ্দীপকে যেটা আছে, উদ্দীপকে কিন্তু সামিয়ার কথা বলা হয়েছে। সামিয়া কিছু খেতে চায় নাই, তার বাবা তাকে বেশি বেশি খাবার খেতে বলেছে, কারণ বেশি খাবার খাওয়ার পর সামিয়ার বিকাশ হবে বা বর্ধন হবে। এই খাবারটা সামিয়ার পরিপাক হবে এবং সেই খাদ্যের যে উপাদানগুলো সেটা সামিয়ার শরীরে বিভিন্ন কাজগুলো করে থাকবে। এই জন্য সামিয়ার বাবা সামিয়াকে খাবার খেতে উৎসাহিত করেছে।
এখানে তুমি পরিপাকতন্ত্রে এই খাবারগুলো খাওয়ার পর সামিয়ার পরিপাকতন্ত্রে কিভাবে কাজ করবে তুমি এখান থেকে যেমন লিখবে, আবার তোমার বই থেকে যেটা পড়েছো সেটাও লিখবে। এই দুটো তুলনা করে তুমি এই প্রয়োগের যে বিষয়টা সেটা তুমি উত্থাপন করবে তোমার খাতায়। আমাদের ঘ নাম্বার প্রশ্নটা ছিল সামিয়ার বাবার বর্ণনা অনুসারে মানবদেহে খাদ্য উপাদান সমূহের পরিপাকের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো। ঘ নাম্বার প্রশ্নের পূর্ণমান থাকে 4। এখানে তোমাকে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং বিশ্লেষণ এই সবগুলো বিষয়ই উত্থাপন করতে হবে। এবং জ্ঞান হচ্ছে তোমার তুমি এখানে খাদ্য উপাদান কি তুমি জানো সেটা তুমি লিখতে পারো। অনুধাবন হিসেবে পরিপাক কিভাবে হয়, খাদ্য উপাদানগুলো পরিপাক কিভাবে ঘটে এগুলো পড়েছো তুমি। আর প্রয়োগের বিষয়টা হচ্ছে, আমি আগেও বলেছি, প্রয়োগের বিষয়টা হচ্ছে উদ্দীপকের সাথে তুমি আজকে যে পাঠে যেগুলো শিখেছো সেগুলো হচ্ছে তুলনা করা। আর বিশ্লেষণ এই পুরোপুরি ব্যাপারটাকে তুমি খাদ্য উপাদানগুলোর যে পরিপাকের ব্যাপারটা, এই পুরো ব্যাপারটাকে তুমি বিশ্লেষণ আকারে বড় করে লিখবে। তোমরা বাড়ির কাজ অবশ্যই করবে, আর আজকে ক্লাসে যা পড়ানো হয়েছে তা বাসায় বারবার অনুশীলন করবে, আয়ত্ত করার চেষ্টা করবে। যদি কিছু বুঝতে অসুবিধে হয় কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আরও একটা কথা, এই সময়ে সুস্থ থাকার জন্যে এবং তোমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্যে 3 বেলার খাবারে অবশ্যই সুষম খাবার খাবে। এবং এই খাবারগুলো হজম হওয়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে প্রচুর পরিমাণ পানি, এবং প্রচুর পরিমাণ পানি গ্রহণ করবে, বিশুদ্ধ পানি। ঠিক আছে, পরবর্তী ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থেকো। এতক্ষণ ধৈর্য ধরে আমার ক্লাস দেখেছো সেজন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।